অথচ বিজেপি এবং বিজেপির ভোটাররা দেখছে যে বাংলাদেশে একদিকে যেমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি, বরং তারেক রহমান বিএনপি জামায়াতের মধ্যে ভাগাভাগি করে এমন একটা সংসদ গঠন করেছেন যে সংসদে বিরাট ভারত বিরোধী তরুণ নেতারা, মানে হাসনাত আব্দুল্লাহ, যিনি গত ডিসেম্বরে নির্বাচনের আগেও ভারতের সেভেন সিস্টার্স কে ছিনিয়ে আনার কৌশল হিসেবে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে আশকারা দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই নেতারা বাংলাদেশের সংসদের প্রাণ কেন্দ্রে বসে পড়েছে। বিশ্বজুড়ে যে দলগুলো ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে না, কিংবা ধর্মীয় রাজনীতি করে, মৌলবাদী রাজনীতি করে, অথবা মধ্য ডানপন্থার রাজনীতি করে, সে দলগুলোর মধ্যে একটা সহজাত ঐক্য হয়। সেই বিশ্বাস থেকে বিজেপিকে বরাবর বিএনপি এবং অনেক ক্ষেত্রেই জামায়াতে ইসলামীও তাদের মিত্র দল বলে মনে করে এসেছিল। এবং 2015 সালে খালেদা জিয়ার তখনকার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যে খালেদা জিয়া তার নিজ অফিসে অবরুদ্ধ হয়ে খবর পেয়ে বিজেপির অতি পরাক্রমশালী নেতা বিজেপির দলীয় প্রধান অমিত শাহ নাকি সরাসরি টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিলেন। এরপর অবশ্য মহা কেলেঙ্কারি হয়ে যায় যখন অমিত শাহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ফোন ধরে সরাসরি জানিয়ে দেন যে এই কথাটি বিএনপি মিথ্যা খবর ছড়িয়েছে এবং তার সঙ্গে খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া পুত্র, তিনি 2018 সালে কিন্তু তার এখনকার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থমন্ত্রী এখনকার আমির খসরু মাহমুদ চৌধুরী আর বিএনপির মন্ত্রী এবং অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমান খালেদা জিয়া দুজনের সঙ্গেই প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু, এই তিনজনকে তিনি ভারত পাঠিয়েছিলেন এবং তারা ভারত গিয়ে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে বিএনপি ভারতের সহযোগিতা চায় 2018 সালের নির্বাচনে। এবং সে সময় অমিত শাহর সঙ্গে একটা সাক্ষাৎ পেতে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু আর হুমায়ুন কবিরের এই প্রতিনিধি দলের যে চেষ্টা, সে খবর তখন ভারত বাংলাদেশে বহুল আলোচিত হয়েছিল। এ দফায় যখন খলিলুর রহমানকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফরে পাঠালেন এপ্রিলের শুরুতে ভারতে, তখন হুমায়ুন কবিরকে সাথে দিয়েছিলেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়ে দিয়েছিলেন ভারতের বিজেপির সভাপতি নিতিন নবীনকে লেখা একটা চিঠি। এখন সেই বিজেপির সভাপতিকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী যে কি অনুরোধ করেছেন বা কি আহ্বান জানিয়েছেন সেটা জানা যায় না, তবে পরিষ্কার বোঝা যায় বিএনপি সব সময় বিজেপির সঙ্গে একটা নিজস্ব সম্পর্ক গড়তে চেয়েছে এবং আশা ধরে রেখেছে যে একটা ডানপন্থী দল হিসেবে বাংলাদেশে মধ্য ডানপন্থী বিএনপি তাদের সহজাত বন্ধু হবে। এই যে বিজেপি বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক গড়তে চায় না, তার প্রধান কারণ বিজেপির ভোটাররা ভারতে, মানে বিজেপি বিএনপির মতো একটি দলের সঙ্গে যারা কিনা 2001-এ যখন ক্ষমতায় এসেছিল তাদের সর্বশেষ সরকারের সময় ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ভূমিকে অবাধ জায়গা দিয়েছিল। শুধু তাই নয়, এই তারেক রহমানের বিরুদ্ধে তখন চীন থেকে 10 ট্রাক অস্ত্র এনে আসামের উলফা সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ এবং সরবরাহ করবার পরিকল্পনা যে হাতে নাতে ধরা পড়েছিল, সেগুলো বিজেপি মনে রাখে এবং বিজেপি কোনোভাবেই এই তারেক রহমান এই বিএনপির সঙ্গে অতি মাখামাখি করে তার ভোটারদেরকে হারাতে চায় না। এ দফায় যখন জামায়াতে ইসলামী আর ইউনূস সরকারের অতি চরমপন্থী এবং ভারত বিরোধী আচরণের মধ্যে ভারতকে তারেক রহমানকে বেছে নিতে হয়েছিল বাংলাদেশের নির্বাচনে, এবং যখন খালেদা জিয়া মৃত্যুশয্যায় এবং তারপর তো তিনি মারাই গেলেন, যাকে আর নেত্রী হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই, কাজে তখন যখন বিএনপি নেতা হিসেবে এই তারেক রহমানকে ভারতের মেনে নিতে হয়েছিল, তখনও ভারতের তরফে শর্ত ছিল তারেক রহমান ক্ষমতায় এসে এ দফায় যাতে নিশ্চিত করেন যে কিছুতেই বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। অন্যদিকে তাদের সবচেয়ে বড় শর্ত ছিল বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে তারেক রহমানকে, অর্থাৎ তারেক রহমান এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যেখানে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা সেটা সরে যাবে। অথচ বিজেপি এবং বিজেপির ভোটার
ভোটাররা দেখছে যে বাংলাদেশে একদিকে যেমন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি, বরং তারেক রহমান বিএনপি জামায়াতের মধ্যে ভাগাভাগি করে এমন একটা সংসদ গঠন করেছেন যে সংসদে বিরাট ভারত বিরোধী তরুণ নেতারা, মানে হাসনাত আব্দুল্লাহ, যিনি গত ডিসেম্বরে নির্বাচনের আগেও ভারতের সেভেন সিস্টার্স কে ছিনিয়ে আনার কৌশল হিসেবে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূমিতে আশকারা দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই নেতারা বাংলাদেশের সংসদের প্রাণ কেন্দ্রে বসে পড়েছে। কাজেই এ অবস্থায় বিজেপি কিছুতেই বিএনপির সঙ্গে সম্পর্কটা ঝালাই করে নিয়ে বা তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে যখন তিনি কিনা সংসদ নিয়ে বসতে না বসতে আওয়ামী লীগের ওপর রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল রেখে ইউনূস সরকারের করা অধ্যাদেশটিকে রীতিমতো আইনে পরিণত করে ফেলেছেন, বিজেপি কিছুতেই এহেন বিএনপি, এহেন তারেক রহমান যতই চিঠি লিখুন না কেন তার সঙ্গে কোনো আলগা খাতির বা সম্পর্ক সৃষ্টি করে তার ভোটারদেরকে ক্ষুব্ধ করতে চায় না, রুষ্ট করতে চায় না। বিশেষ করে যখন তাদের একটা রাজনীতির, মানে পশ্চিমবঙ্গে যে তারা বিজয়ী হয়ে এলো, তাদের মূল কথাই হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2011-তে তার যখন 3.5 দশকের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে তিনি যখন ক্ষমতায় এলেন পশ্চিমবঙ্গে, তখন থেকে তিনি সীমান্তটা অবাধে খুলে রেখেছেন যাতে ওপার থেকে জামায়াতে ইসলামী সহ চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলো ভারতে ঢুকে পশ্চিমবঙ্গ সীমান্তের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির, ঘাঁটি গড়ে তুলতে পারে এবং তারা ওইসব জায়গায় অনুপ্রবেশ ঘটিয়ে এমনকি জনসংখ্যার চেহারাটা বদলে দিয়েছে। এই কথা বলে বিজেপি এ দফায় পশ্চিমবঙ্গে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছে। মানে তাদের অভিযোগ পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, সীমান্তবর্তী অনেক জায়গায় এমনকি 10% মুসলিম জনগোষ্ঠী বেড়ে গেছে তৃণমূলের এই 15 বছরের শাসনে। কাজেই এই অবস্থায় বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গেও তারা যে প্রতিশ্রুতি দিয়ে তারা এবার ক্ষমতায় এসেছে যে 45 দিনের মধ্যে নাকি কাঁটাতারের বেড়া দেবে পুরো ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে। 45 দিনের মধ্যে না হোক, তৃণমূল নেত্রী এতদিন যা ঠেকিয়ে রেখেছিলেন এবং যেটা প্রধানমন্ত্রী মোদীর ভাষায় জামায়াতে ইসলামীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে এবং অবাধ অনুপ্রবেশ ঘটতে দিতে, সেই কাঁটাতারের বেড়া যে বিজেপি দেবে তা যেমন নিশ্চিত, তেমনি এটাও নিশ্চিত তারেক রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কটা আপাতত স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারেক রহমান সরকার, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বারবার যে প্রত্যাশা সৃষ্টি করছেন বাংলাদেশের জনগণের মধ্যে যে খুব শিগগিরই বাংলাদেশ ভারতের ভিসা প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে, সব ভিসা অবাধে ভারত দেওয়া শুরু করবে, সেটাও সহজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে এ দফায় আসামে বিজেপির যেই নেতা বিজেপিকে জিতিয়ে আনলেন তৃতীয়বারের মতো, হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বললেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো ঠিক না হয়, কারণ এই যে সীমান্তে জোরদার প্রহরা চলছে এবং ভারত বাংলাদেশের মধ্যে অবাধ চলাচল এখনো চালু হয় নাই, তার ফলে এখনো সীমান্তে তারা নিশ্চিন্তে নিরাপদে আছেন। যে মাত্র দুদেশের সম্পর্ক সহজ হয়ে যাবে, বিএসএফ কড়া প্রহরা থেকে সরে আসবে, সাথে সাথে আবারও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শুরু হবে এবং তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন সেই অনুপ্রবেশ তার রাজ্যকে ঝুঁকিগ্রস্ত করবে। আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাবর আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আসতেন যে বহু দশক পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর যেহেতু তারা সীমান্তে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর সকল সুযোগ বন্ধ করেছিল, সেই কারণেই ভারতে আসামে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মানুষ শান্তিতে ঘুমাতে শুরু করেছিল। আর এ কারণেই বিজেপি আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় দেখতে চায় বাংলাদেশের মাটিতে এবং এ কারণে বিজেপি বরাবর আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতিকে, যদিও শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে বিজেপির কোনো ঐতিহাসিক সম্পর্ক ছিল না, কিন্তু তারা বরাবর সেই রাজনীতিতে ভরসা করে এসেছে। যে কারণে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন, যিনি কিনা 15,000-এর
হাজারের বেশি ভোটে মমতা ব্যানার্জিকে তার নিজের আসনে পরাজিত করে দিলেন, সেই শুভেন্দু অধিকারী তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন যে ভারত যতদিন শেখ হাসিনা মনে করেন ততদিন শেখ হাসিনাকে রাখবে, কারণ ভারত চীনের রক্তচক্ষু উপেক্ষা করে দালাই লামাকে বছরের পর বছর রেখেছে। এবং শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারণায় এমনকি শেখ হাসিনাকেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালালে নামবেন, আর শেখ হাসিনাকে যারা মৃত্যুদণ্ড দিয়েছে তাদের দশা হবে যুদ্ধাপরাধী নিজামীর মতো, তাদেরকেও ফাঁসির দড়ি গলায় পড়তে হবে, এসব বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায়। এই পুরো বিষয়ে পরিষ্কার যে আওয়ামী লীগ সীমান্তে, পূর্বাঞ্চলীয় সীমান্তে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ বন্ধু শুধু নয়, বিজেপির নির্বাচনী হিসাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় না থাকলে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়ে, সে সমীকরণটা পরিষ্কার বোঝা গেছে। কাজেই শুভেন্দু অধিকারীর দল বিজেপি, নরেন্দ্র মোদীর দল বিজেপি বাংলাদেশের রাজনীতিতে এখনই শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে তেমন কোনো বিরাট গুরুত্বপূর্ণ চাপ বা ভূমিকা রাখবেন সেটা হয়তো ঠিক না, কারণ মনে রাখতে হবে সামনে জাতীয় নির্বাচনও আসছে। ভারত বিরোধিতার রাজনীতি সীমান্তে যত বৃদ্ধি পায়, যত শক্তিতে থাকে, ততই ভারতে বিজেপির রাজনীতি শক্তিশালী হয়। কিন্তু বিজেপি যে বাংলাদেশে বিএনপি বা জামায়াতের সাথে কোনো সম্পর্ক গড়বে না এবং বিএনপি সরকার ক্ষমতায় থাকতে, বিএনপি জামায়াতের ভাগাভাগির সংসদ বাংলাদেশে সক্রিয় থাকতে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সক্রিয় না হলে যে কখনো ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগ নেবে না, সেটা একরকম নিশ্চিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মিত্র মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার পর এতটাই মর্মাহত হয়েছেন যে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বিবিসি বাংলাকে বলেছেন যে ভারত তো তার ধর্মনিরপেক্ষতার আদর্শই ধরে রাখতে পারছে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি করার কিন্তু চরম বিরোধী এই বিএনপি এবং এই জামায়াতে ইসলামী, অথচ ভারতে যাতে ধর্মনিরপেক্ষতা রক্ষিত হয় সে বিষয়ে তারা ভীষণ উদ্গ্রীব বটে।